হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে পডকাস্টে আমাদের সাথে আছে রূপম ইউনিভার্সের রূপম দাদা। আলাদা করে চেনানোর কিছু নেই। তো রূপম দাদা, কেমন আছো ফার্স্টে বল? থ্যাংক ইউ সো মাচ মৈনাক। আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি। খুব ভালো লাগলো তুমি এরকম একটা পডকাস্ট করছো। আমি তোমার সব ভিডিওই দেখি। মৈনাক ভাই বহরমপুরে থাকে। বহরমপুরে আরো একজন আমার চেনা দেব ফ্যানও থাকে, অর্জুন বলে। তো আই থিঙ্ক তুমি ওকে চেনো। হুম হুম। তো রূপম দাদার কাছে প্রথম যে প্রশ্নটা করব সেটা একটু, রূপম দাদা রিসেন্টলি হুম, ইউটিউবের ক্রিয়েটার কালেক্টিভ অনুষ্ঠানে গিয়েছিলে তুমি, সেটার একটু হুম। এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো, যে কিরকম এক্সপিরিয়েন্স হলো। ক্রিয়েটার কালেক্টিভ ইভেন্টটা, হ্যাঁ, আমি ফর দ্য ফার্স্ট টাইমই গেলাম। এবং ইউটিউব থেকে ইনভিটেশন এসেছিল। মহারাজ দা থেকে শুরু করে সৃঞ্জয় দা, তাদেরও যাওয়ার কথা ছিল কোনো, মানে কিন্তু তাদের সময় হয়নি বলে তারা যেতে পারেনি। আমি মানে বাংলা দেখলাম যে মুভি কমিউনিটি থেকে আমি শুধুমাত্র গেছিলাম, সব অচেনা মুখ ছিল। প্রথমে একটু নার্ভাসনেস কাজ করছিল। দেখো, এতদিন দেখে এসেছি ফোনে, মানে মোবাইলে এতদিন দেখে এসেছি প্রত্যেকটা ক্রিয়েটার যায়, বড় বড় ক্রিয়েটার বঙ্গাই থেকে শুরু করে প্রিয় ভাইন তারা যায়। মানে একটা আলাদাই মজা, ঠিক আছে? বড় সমস্ত মানে একটা বড় সড়ো প্রোগ্রাম হয়, অনেক কিছু শেখায়, অনেক কিছু গেমস খেলা হয়, সেগুলোর ভিডিও করে। এতদিন ফোনে দেখে এসেছি, কিন্তু কখনো তো যাওয়া বা যেতে পারবো এমন তো কখনো ভাবিনি। ঠিক আছে, ওই মনে মনে ভাবতাম যে যদি যেতে পারতাম খুব ভালো হতো। তো সেটা মানে এতদিন পর, প্রায়, মানে আমার রূপমস ইউনিভার্স শুরু হয় 2023 সাল থেকে। কিন্তু তার আগে থেকেও আমি রূপমস রিয়াকশন বলে একটা চ্যানেল ছিল, হ্যাঁ, যেটা আর একটা অলরেডি, চ্যানেলে তুমি কাজ করতে, আগে আমি ওটা দেখতাম, হ্যাঁ হ্যাঁ, ওটা রিয়াকশন ওটা বলে নাম। হ্যাঁ, রূপমস রিয়াকশন। ওটা স্ট্রাইকের জন্য চ্যানেলটা পুরো ডাউন হয়ে যায়। 2021 সালে ক্রিয়েট করা আমার চ্যানেল। তো যাই হোক, 2023 থেকে রূপমস ইউনিভার্সটা কন্টিনিউ করছি। এটাই বেশি রিচ ছিল বলে এটাকেই হোল্ড করে রেখেছি। ওটায় খুব একটা গুরুত্ব দিই না এই কারণটার জন্যই। তো 4 বছর ইউটিউবে এসে সত্যি কথা বলতে, এতদিন পরে একটা, মানে, কালেকটিভ ইভেন্ট ইউটিউবে গিয়ে খুব ভালো লাগলো। প্রথমে সত্যি নার্ভাসনেস কাজ করছিল, কাউকে তো চিনি না। গেলাম, তারপর অনেকের সঙ্গে পরিচয় হলো। আমার পছন্দের একজন ইউটিউবার প্রিয় ভাইন্স, খুব কমেডি ভিডিও বানায়, তার সঙ্গে পরিচয় হলো। অনেকেই এসেছিল। মজা করেছি, খুব মজা করেছি। ইউটিউবের থেকে গিফটও থাকে প্রতি বছরের মতো, এইবারও গিফট দিয়েছে। ভালো, বেশ খুব ভালো করে মানে মজা করেছি। আমি ব্লগও বানিয়েছিলাম। ব্লগে সমস্ত কিছু শেয়ার করেছি। ভালো লেগেছে, বেশ ভালো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, তোমার ব্লগটা দেখছিলাম, বেশ তুমি মানে এনজয় করেছিলে, আবার নার্ভাসও কিন্তু ছিলে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তোমার ব্লগটা দেখেছিলাম। এবার যদি মুভিতে ঢুকি, তো মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবিটা বাংলাদেশে ব্যাপক পারফর্ম করছে, দেখতে পাচ্ছ মানে হ্যাঁ বীভৎস হ্যাঁ লেভেলের বক্স অফিস কালেকশন করছে। কিন্তু বরবাদ মানে বরবাদ সিনেমার ক্ষেত্রে যদি তুমি দেখো, মানে ব্যাপক এটা হচ্ছে, কিন্তু তাণ্ডব সিনেমার কিন্তু এখনো পর্যন্ত আমরা টিজার বলো বা সেরকম কিছু পাইনি। তো তাণ্ডব সিনেমা কি বরবাদকে ব্রেক করতে পারবে? কারণ বরবাদের আমি যত দেখলাম কালেকশন 75 কোটিতে আছে এখনো পর্যন্ত। ওটা কি হুম, ব্রেক আরো করতে বেশি পারবে বেশি, তাণ্ডব? আরো বেশি। ওটা 77 হয়ে গেছে, ওভারসিজ কালেকশন মিলিয়ে সেভেন্টি হুম হুম, সেভেন সেভেন্টি ওভারসিজ এইট করোড় হয়ে কালেকশন গেছে। মিলে ওটা কি তাণ্ডব ব্রেক করতে পারবে বরবাদকে? কি মনে হয় তোমার? এটা একমাত্র তাণ্ডবের যখন টিজার আসবে তখনই বলতে পারো, কারণ টিজারের আগে বলাটা খুব মুশকিল। যেহেতু বাংলাদেশে শুট হয়েছে, কেমন কিরকম ফ্রেম বা কেমন দৃশ্য ধারণ করা হয়েছে, পুরোটাই আঁচ পাবো যখন টিজারটা দেখবো। টিজারটা দেখলে আমাদের একটা মনে সান্ত্বনা কোথাও গিয়ে চলে আসে, আমরা মন থেকে একটু শান্ত হই, না এই সিনেমাটা মানে কিছু একটা করবে। যেমন তুফানের ক্ষেত্রে হয়েছিল বা বরবাদের ক্ষেত্রে এটা হলো। বরবাদের শুধু মানে টিজারই এসছে, বরবাদের তো ট্রেলার আসেনি। বরবাদের টিজার দেখে বলেছিলাম ভাই, এটা মানে যেটা ভেবেছি একটা বড় স্কেলের ছবি, গ্র্যান্ড স্কেলের ছবি, ঠিক সেটাই কিন্তু টিজারটা বড় রকম ভাবে আভাস দিয়ে দিচ্ছে। সেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা টেকনিশিয়ানদের কাজ দেখে বোঝা যাচ্ছে ভাই, মানে এক একটা দৃশ্য, এক একটা সিন দেখে বুঝতে পারছি যে প্রত্যেকটা ফ্রেমে ভাই খরচা করা হয়েছে। এবার তাণ্ডব সেটা ব্রেক করতে পারবে কিনা, তাণ্ডবের যখন টিজার আসবে তখনই আমরা কিন্তু বলতে পারবো। যতক্ষণ না টিজার আসে ততক্ষণ আমরা কিচ্ছু বলতে পারবো না। কারণ আমি একটু মন থেকে যে কি হচ্ছে বা কিরকম, কারণ তুফান পুরোটা কলকাতা ভিত্তিক হয়েছিল। ফলে সমস্ত কিছু মানে পোস্ট প্রোডাকশন খুব তাড়াতাড়ি চলছিল। কলকাতায় শুটিং হচ্ছে, হার্ড ড্রাইভ নিয়ে এডিট স্টুডিওতে চলে যাচ্ছে কোনো টিম, ফাটাফাট এডিট হচ্ছে। তারপরে টিজারের এডিট হচ্ছে, ফাটাফাট জিনিসগুলো হচ্ছিল। কিন্তু এবার তো বাংলাদেশে শুটিং হচ্ছে না, বাংলাদেশে এফডিসি বা বাংলাদেশ চত্বরের রাজশাহীতে শুটিং হচ্ছে। ফলে কি হচ্ছে, পোস্ট প্রোডাকশনটা একটু ডিলে হবে, কারণ ওখান থেকে তো পাঠাতে হবে আমাদের ইন্ডিয়াতে নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এবার ইন্টারনেটের মাধ্যমে এত বড় বড় ফাইল আসা মানে একটা তো টাইম, সময় সাপেক্ষ। তো সেই হুম জায়গা হয়তো হুম। একটু ডিলে হচ্ছে, মানে ডিলে হচ্ছে।
টিজারটা আসলে বলতে পারবো যে সত্যি রেকর্ডটা ভাঙবে কিনা। দেখো, তাণ্ডবের একটা আমরা জিনিস দেখছি যে তাণ্ডব সিনেমার বিভিন্ন ফুটেজ মানে কনস্ট্যান্টলি লিক হতে যাচ্ছে। তো একদল মানুষ বলছে যে এই লিক হওয়াটা সিনেমার হাইপের জন্য মেকার্সরা এটা করছে, আবার কিছুজন বলছে এটা মানে সাধারণ দর্শক করছে যেটার জন্য সিনেমাটার ক্ষতি হবে। তোমার কি মনে হয় এটার জন্য কি সিনেমার ক্ষতি হবে, নাকি এই যেগুলো লিক হচ্ছে এটা কি সিনেমাটার হাইপটাকে আরো মানে দ্বিগুণ করে দেবে? দুটোই 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 বলতে পারো, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে রায়ান রাফি যে মানে যেখানে প্রথম থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল সমস্ত কিছু, আলটিমেট লুকিয়ে মানে লুকিয়ে তো কিছুই রাখতে পারলেন না উনি। সাবিলা নূর যে থাকছে এটাও তো রিভিল আউট হয়ে গেল না। তো এবার হ্যাঁ, এবার এটা তো অবশ্যই টিমের একটা ফল্ট আমরা বলতেই পারি, কারণ টিমের তো এখানে কোনো হুঁশজ্ঞানই নেই যে সামনে থেকে এতগুলো ভিডিও লিক হয়ে যাচ্ছে, টিমের তো কোনো হুঁশই নেই। এর থেকে তো তুফানে অনেক ভালো রেস্ট্রিকশন ছিল, তুফানে অনেক দিন পরে এসে কিন্তু ছবি লিক হয়েছে, প্রথম দিকে কিন্তু ছবি লিক হয়নি, তাও ভিডিও লিক হয়নি তুফান বা বরবাদে। এখানে তো ভিডিও লিক হয়ে গেছে তাণ্ডবে। এটা সমস্যা, বাংলাদেশে শুটিং হলে, ওপেন লোকেশনে শুটিং হলে ফুটেজ তো লিক হবে, আরামসে ফুটেজ ফুটেজ লিক হবে, এটা নিয়ে কেউ আটকাতে পারবে না, এটাই হচ্ছে সমস্যা। একদিকে কোথাও কি দেখো বরবাদে আমরা এক মানে একবারও কি ওই যে ফার্স্ট লুক মোশন পোস্টের আগে মেগাস্টারের কোনো লুক ভাইরাল হতে দেখেছি? দেখিনি কিন্তু। ফার্স্ট লুক মোশন পোস্টার বা টিজারের আগে পর্যন্ত কোনো আমরা কিছু দেখতে পাইনি সাকিব ভাই লুক ফুক, কোনো কিছু নয়। তো বরবাদের সেই কিছুই জায়গা মানে থেকে লিক হয়নি। হ্যাঁ, কিছুই লিক হয়নি। তো সেই জায়গা থেকে মানে এটা খুব আমরা ভেবেছিলাম আমাদের লুকিয়ে রাখবে, কিন্তু রাখতে পারিনি, এটা প্রোডাকশন টিমের ফল্ট। তো তোমাকে যেটা পরে প্রশ্ন করবো, বরবাদ তো সারা বিশ্ব কাঁপাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে বা আমার নিজেরও প্রশ্ন বলতে হচ্ছে ভারতে কবে রিলিজ করবে, এটা যদি সম্পর্কে যদি তুমি জানো তাহলে এটার মধ্যে বলো। বরবাদ যতদূর শুনেছিলাম যে এই মাসেই, মে মাসেই কিন্তু মানে আমাদের এইখানে রিলিজ হওয়ার কথা ছিল, মানে মে মাসে ইন্ডিয়াতে একটা রিলিজ হওয়ার চান্স ছিল। এবার সেটা কি হবে মানে আমি এখনো বুঝতে পারছি না। মানে সেকেন্ড উইকেই তো হওয়ার কথা ছিল, যেটুখানি প্রডিউসার ম্যামের থেকে আপডেট পেয়েছিলাম। তিনি নিজেও বলেছেন ইন্ডিয়াতে রিলিজ হবে। জানি না কি হবে এবার, খুব ইয়ে, কিন্তু আমি এটাই বলবো যতই পাইরেসি হোক, যতই কিছু হোক না কেন, সিনেমা হলে যবে আসবে তবেই আমি সিনেমা দেখবো এবং তবেই আমি হ্যাঁ, রিভিউ আমিও দেবো। তাই একদম। একদম একদম। আর বরবাদের ওটিটি আপডেট কি যদি তোমার কাছে থাকে তাহলে এটাও তুমি বলতে পারো, যে ওটিটি আপডেট মানে অনেকে তো মানে ভারত থেকে আছে বা বাইরের দেশ থেকে যারা এখনো পর্যন্ত বরবাদ দেখতে পায়নি, তারা চাইছে যে বরবাদ ওটিটি তে কবে আসবে। তো ওটিটি রিলেটেড কোনো তথ্য যদি থাকে। হ্যাঁ, ওটিটিতে দেখো বাংলাদেশের সিনেমা ওটিটিতে খুব একটা তো টাইম বেশি লাগে না আসতে। আমি যদি তুফানেরও যদি কথা বলি, তুফান একটু ডিলে করে এসেছিল, যাই হোক। আমি যদি রাজকুমারের কথা বলি, প্রিয়তমার কথা বলি, বা তোমার দরদের কথা বলি, খুব একটা কিন্তু টাইম নেয়নি, 1 মাস, খুব বেশি হলে 1 মাসের পরেই কিন্তু ওটি রিলিজ হয়ে গেছিল এই 3টে সিনেমা। তুফান একটু ডিলে করে এসেছিল, কারণ ছিল। আর তুফান যদি ভালো ইয়ে করেছে, আর বরবাদও তো ভালো রকম ভাবে চলছে, চলুক না। আই থিঙ্ক একটু দেরি করে আসলে খুব ভালো। কোন ওটিটি, এবার কোন ওটিটি এটা কিন্তু এখনো প্রোডাকশন হাউস পুরোপুরি নিজেরাও কনফার্ম নয়, কারণ অনেকগুলো লোকের কাছে তো অ্যাপ্রোচ গেছে, এবার দেখা যাক কোনটা। এবার আমি চাই এটা ওয়ার্ল্ড ওয়াইড কিছু হোক, যাতে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছায়, বাংলাদেশ ওরিয়েন্টেড হলে কোনো লাভ হবে না। ওই শেষমেশ দেখা যাবে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মেই চলে যাবে বরবার। তো সেটাই তো আলটিমেট লাভের লাভ, কিছু হবে না না, আসলে ভালো ওটিটি প্ল্যাটফর্মে আসে। তো দাদা, তোমাকে যেটা বললো, তুমি একটা ভিডিও করেছিলে যে তাণ্ডব সিনেমাতে জিদ্দার একটা ক্যামিও থাকতে পারে। যদি ধরো হুম। বাই চান্স জিদ্দার তাণ্ডব সিনেমাতে ক্যামিও থাকলো, তাহলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমার কি মনে হয়? ও তো তোমার হল স্টেডিয়ামে পরিণত হবে, হল তো তো স্টেডিয়ামে পরিণত হবে, জিদ্দারই থাকে, জিদ্দার মেগাস্টার শাকিব খান দুজনকে দিয়ে এখন পাশাপাশি দাঁড় করানো হয়, দেখে মনে হবে দুজন দুই ভাই। এখন যেরকম সাকিব ভাইয়ের যেরকম মানে আহ, মানে ফিজিক, এবং জিদ্দার যেরকম ফিজিক, দুজনকেই কিন্তু সেম টু সেম অনেকটা দেখতে লাগে। আমি দুজনকে ভাই সামনে একদম একদম। সামনে থেকে দেখেছি, তুফানের প্রিমিয়ারে মেগাস্টারকে সামনে থেকে দেখেছি, জিদ্দাকেও হ্যাঁ দুবার হ্যাঁ। তিনবার সামনে থেকে দেখেছি। তো সেই জায়গা থেকে দুজনের গায়ের রং, চুলের স্টাইল একেবারেই সেম, মানে বলতে গেলে দুজন পাশে দাঁড়ালে দুই ভাই মনে হয়। তো এরা দুজন যদি আসে একটা সিনেমার মধ্যে, যদিও বা হওয়ার চান্স একেবারেই নেই, কারণ লায়ন যদিও বা শুনলাম একটু পোস্টপন্ড হয়েছে, কিন্তু মানে তাণ্ডবে হুম। যদি যেহেতু রায়ান রাফি বলেছে যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবার সেইখানে যদি শরীফুল রাজেরও ক্যামিও থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, লায়নের সঙ্গে কানেকশনটা যাচ্ছে।
আবার যদি খুবই ভাগ্য ভালো থাকে, যদি জিদ্দা সত্যি ক্যামিও করে, তাহলে তারা হুম, আউট অফ দ্য বক্স ব্যাপার হবে। আমি শুনছিলাম যে এই যে 9th মে মানে গতকালকে তাণ্ডব টিম নাকি ইন্ডিয়াতে আসবে, এবং ইন্ডিয়াতে আসার পরে যে ইন্ডিয়ার পোর্শনটা শুট হবে সেখানে নাকি জিদ্দা থাকতে চলেছে। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু কোনো পোর্শনে জিদ্দা থাকবে না, জিদ্দা মানে ইন্ডিয়া থেকেই হুম, জিদ্দার পোর্শনটা শুট হওয়ার কথা ছিল। এবার তারপরে কি হয়েছে বাবা, এখনো তো তাণ্ডব টিম ইন্ডিয়াতে আসেনি। আর এখন যেরকম না, যুদ্ধের পরিস্থিতি, সেই জায়গা থেকে তো কোনো আই থিঙ্ক হবেই না, ইন্ডিয়াতে একটা জটিলতা চলছে, দেখা যাক কি হয়। কিন্তু আমার মনে হয় না জিদ্দার ক্যামিওটা খুব একটা হবে। যদি শরীফুল রাজেরও ক্যামিও রাখে আমি বলবো খুব ভালো, হুম, কারণ লায়নের কানেকশনটা হওয়াটা জরুরি, তাণ্ডবের সঙ্গে লায়নের কানেকশনটা হওয়া জরুরি। তাণ্ডবে আমরা কানেকশনটা দেখলাম, হয়তো এটাও হতে পারে যে পরবর্তীকালে হুম, যখন হুম, লায়ন হবে তখন মেগাস্টার শাকিব খানের একটা ক্যামিও দেখতে পারবো তাণ্ডব সিনেমা, এই লায়ন সিনেমার মধ্যে। হোক, আমি তো চাই খুব ভালো রকম ভাবে হোক, হ্যাঁ। দুই বাংলার দুই স্টার একসঙ্গে। তো দাদা একটা জিনিস প্রথমে শোনাচ্ছিল, তাণ্ডবের ক্যামেও দেবে আফরান নিশো। তো কিছু সাকিবিয়ান বলছিলেন যে আফরান নিশোকে চায় না, কিছু জন বলছে আফরান নিশো থাকলে সিনেমাটার একদিক দিয়ে হাইপও বাড়বে, কারণ আফরান নিশো শাকিব খান এক সিনেমায়। তোমার কি মনে হয় যে আফরান নিশোকে যদি রাখা হতো সিনেমাটা কিরকম পর্যায়ে যেতে পারতো? এই প্রশ্নটা আমি তোমাকে করছি, তুমি বলো তোমার কি মনে হয়। দেখো, আমাকে যদি বলো, আমার মনে হয় তো বেশ ভালো হতো, কারণ বাংলা সিনেমার যদি আমরা বিচার করি, দুজনে ভালো অভিনেতা, দুজনকে যদি একটা ফ্রেমে পাওয়া যেত। আচ্ছা, অবশ্যই সিনেমার স্বার্থে পরিচালক যেটা মনে করবে সেটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, এবার ফ্যানদেরও অনেক চাওয়া পাওয়া থাকে, ফ্যানদের হুম, চাইনিতে মানে যেটা চাহিদা, সেটা অনুযায়ী তারা চায় না কখনোই মানে তাণ্ডব সিনেমার মধ্যে আফরান নিশো থাকুক, বা পরবর্তী যে কোনো ইয়েতে শাকিব খানের ছবিতে আফরান নিশো থাকুক। এবারে এটা হতেই পারে, দেখলে একটা বা দুটো মাস পরে, 1 মাস বা 2 মাস পরে দেখলে এমন একটা ছবি ভাইরাল হলো যেখানে মেগাস্টার শাকিব খান আফরান নিশোকে জড়িয়ে ধরেছে, বা আফরান নিশো মেগাস্টার শাকিব খানকে জড়িয়ে ধরেছে, এরকম একটা ফটো ধরো হুট করে হুম, আমাদের সামনে চোখে পড়লো। হতেই পারে, না হওয়ার কোনো ইয়ে নেই, হতেই হুম, পারে। হুম, এবার এইটার মানে ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর। যদি পরিচালক মনে করে যে ভালো কিছু হবে, কারণ রায়ান রাফি যদি মনে করে যে আফরান নিশো ছাড়া ভালো অভিনেতা নেই, স্বাভাবিক, আফরান নিশো তো ভালো অভিনেতা, এবার হুম, সাকিবিয়ানরা চায়। এটা শাকিব খানও বুঝতে পারছে বা রায়হান রাফিও বুঝতে পারছে, কিন্তু সিনেমার চাহিদায়, সিনেমার একটা কোয়ালিটি আনবার জন্য দুজনকে দরকার। তখন কি হুম, হুম, উপায়, তাই না? উপায়টা তখন কি? হুম, বাংলা সিনেমার ইয়ের জন্য, ভালোর জন্য, গ্রো করবার জন্য রাখতেই হবে। এই হচ্ছে বিষয়। একদম। তো দাদা, কালকে জিদ্দার একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, কেউ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেই ছবিটাকে নিয়ে তুমি কতটা এক্সাইটেড? এই ছবিটাকে নিয়ে আমি মোটামুটি এক্সাইটেড, কারণ এই ছবিটা মানে একটু অন্য রকমের, অন্য জনরার যেহেতু ছবি, বিপ্লবী ক্যারেক্টার, এটার জন্য আমি এক্সাইটেড। এবং পথিকৃৎ বসু, অরিত্র দা, তারা আবারও টিম আপ করে জিদ্দার সঙ্গে কাজ করছে, এটার জন্য আমি এক্সাইটেড। হুম, আশা করছি ভালো কিছু হবে। এবার ব্যাপারটা হচ্ছে 3 বছর পর আমার এইখানেই আফসোসটা, একেবারে 3 বছর পর 2022-এর শেষে লাস্ট অ্যানাউন্সমেন্ট করেছিল জিদ্দা, তখন দুটো সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছিল। আমি ভেবেছিলাম হয়তো এই বছর মিনিমাম তো 3টে সিনেমার অ্যানাউন্সমেন্ট পাবো, তো সেই জায়গায় একটাই অ্যানাউন্সমেন্ট এলো। যদি একই সঙ্গে দুটো তিনটে ছবি অ্যানাউন্সমেন্ট করে দিত না, হেভি হতো জিনিসটা। এমনি মানে হুম। মোটামুটি এক্সাইটেড রয়েছে, এবার এখন তো কিছুই বলতে পারবো না, কারণ যতক্ষণ না কিছু আসবে। শুটিং খুব শীঘ্রই শুনলাম শুরু হবে, লায়নের আগে এটাই শুটিং শুরু হবে, এবং খুব সম্ভবত এই বছর মুক্তি পেতেও পারে, বা পরের বছরও মুক্তি পাবে। এরকমই খোঁজ খবর আর কি পাচ্ছি। জিত 58। তো দাদা, এই ছবিটা তুমি যে নাম দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নামটা কিন্তু অনেকটা বড়। তোমার কি মনে হয় এখনকার মানুষের সাথে কি এই নামটা কানেক্ট করতে পারবে? যেখানে হ্যাঁ, তুমি এটা দেখো এটা এটা এখনকার আমারও নাম কোথাও দিয়ে। গ্ল্যাচার কিন্তু আমরা ওয়ান ওয়ার্ডে দেখতে পাই, মানে একটা শব্দতে হুম, আমরা মানে পেয়ে যাই নামটা, সেখানে প্রায় মানে অনেকটাই বড় নামটা এটার। অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, এটা আমারও কোথাও দিয়ে মনে হয়েছে খুব বড় হয়ে গেছে নামটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার সিনেমার জন্য করেছে, জানি না কতটা ওয়ার্কফুল হবে। কিন্তু আগেও জিদ্দা বড় বড় নামে করেছে, বেশ করেছি, প্রেম করেছি, এরকম বড় বড় করেছে, বাদশা দা ডন, ঠিক আছে, করেছে, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে, খুব বড় নাম হয়ে গেছে, আমারও মনে হয়েছে এই জিনিসটা। তো দাদা,
জিদ্দাকে আমরা ন্যাচারালি দেখতে পাই না যে বাইরের কোনো প্রোডাকশন হাউসের সাথে কাজ করতে, কিন্তু জিদ্দা বহুদিন বাদ আমরা দেখি নন্দী মুভিজের সাথে কাজ করছে। এবার নন্দী মুভিজের আমরা রিসেন্টলি যদি দেখি ভাগ্যলক্ষ্মী বলে একটা ছবি এসেছিল, একবারে নতুন প্রোডাকশন হাউস। জিদ্দার কেন মনে হয় যে এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করা যেতে পারে? কারণ দেখো, নতুন প্রোডাকশন হাউস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মানে কতটা হুম। ডিস্ট্রিবিউট করতে পারবে, এটা কি মনে হয় তোমার? হ্যাঁ, নন্দী মুভিজ তো নতুন প্রোডাকশন হাউস। জিদ্দা এখন চেষ্টা করছে প্রত্যেকটা প্রোডাকশন হাউসেই কাজ করার, নতুন যেগুলো নেটফ্লিক্স এর সঙ্গে তো কাজ করলো, নেটফ্লিক্স এর যে প্রোডাকশন ফ্রাইডে ফিল্মস, নতুন প্রোডাক্ট মানে নতুন না, মানে অন্য প্রোডাকশন হাউসে জিদ্দা কাজ করছে। নন্দী মুভিজ তো নতুন প্রোডাকশন হাউস, প্রায় অন্য একটা প্রোডাকশন হাউসে নতুন একটা প্রোডাকশন হাউস জিদ্দা কাজ করছে, প্লাস জিদ্দার নিজস্ব প্রোডাকশন হাউসও কিন্তু এই ছবিটার সঙ্গে যুক্ত রয়েছে কো প্রডিউসার হিসেবে। তো ভাগ্যলক্ষ্মী আমি যতদূর জানি খুব একটা কি ওয়ার্ক করেছে আমি দেখিনি সিনেমাটা, আহ জানি না কেমন কি ওয়ার্ক করেছে। তো না না, এই সিনেমাটা খুব একটা মানে বক্স অফিস কালেকশন করেনি। হ্যাঁ, হ্যাঁ, বক্স অফিস কালেকশন দেয়নি। সিনেমাটা মনে হয় ভালো হয়েছিল, আমি যেটুখানি মানে শুনেছিলাম। হুম। ঠিক আছে, দেখা যাক। জিদ্দা ডিসিশনটা নিয়েছে, আই থিঙ্ক ভালো কিছুই হবে। এবং গল্প আই থিঙ্ক ভালো হয়েছে বলে জিদ্দা ক্যারেক্টারটা চুজ করেছে। এবার যতক্ষণ না কিছু আসছে বলাটাও খুব ডিফিকাল্ট। আশা রাখছি, জিদ্দার যেহেতু ছোটবেলা থেকে ভক্ত, তাই আশা রাখছি। জানি না কতটা ওয়ার্কফুল হবে, যদি বা কিছু ত্রুটি থাকে অবশ্যই সেগুলো নিয়ে কথা বলতেই হবে। দাদা, এবার যদি আমরা মেগাস্টার শাকিব খানটা ব্যাপারে আসি, মেগাস্টার শাকিব খান বরবাদ ছবিটা করলো। বরবাদ ছবিটা কিন্তু একেবারে নতুন প্রোডাকশন হাউস, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। তারা দেখো যে বাজেট মানে প্রায় 16 কোটি টাকা মতন বাজেট দিয়ে বরবাদ ছবিটাকে বানালো, এবং তাদের হুম। পরের ছবিটা হলিউডের সাথে সম্ভবত কোলাবোরেট করে। আমরা দেখি একটা প্রোডাকশন হাউসই কিন্তু এতটা টাকা ঢেলে এরকম ছবি করছে। তো হ্যাঁ, বাংলাতে আমরা ন্যাচারালি এরকম বাংলাদেশের ক্ষেত্রে প্রফেশনাল প্রোডাকশন হাউস দেখতে পাই না। তো তোমার কি মনে হয় যে এইরকম প্রোডাকশন হাউস যদি আরো তৈরি হয়, তাহলে কি আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা গ্রো হতে থাকবে? অবশ্যই অবশ্যই সবার তো আসা উচিত। আজকে বরবাদের যারা প্রডিউসার, এই যে পাইরেসি হয়ে গেল সিনেমাটা, অনেকে ভাবছে নাকি প্রডিউসাররা নাকি বেটিং সাইডে নাকি বিক্রি করে দিয়েছে। একজন প্রডিউসার এরকম যারা ধরো ইনভেস্ট করে, তাদের কিন্তু একটা বিজনেস কখনোই থাকে না। তারা ফিল্ম প্রডিউসার হতে পারে, কিন্তু তাদের দেখবে আশেপাশে অনেকগুলো বিজনেস রয়েছে, আর সব থেকে কম বিজনেস হয় সিনেমাতেই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো মানে এই আজিম হারুন স্যার এবং শালীন আক্তার সুমি ম্যাম এতটাই ফিল্ম লাভার, এতটাই ফিল্ম দেখতে ভালোবাসে, বিশেষ করে আজিম হারুন স্যার, তিনি মালয়েশিয়া থেকে ইন্ডিয়া আসে শুধুমাত্র পুষ্পা টু এর মতো একটা সিনেমা দেখবার জন্য। একটা হিন্দি সিনেমা যখন ওখানে মুক্তি পায় না, সে ওই দেশ থেকে এই দেশে শুধুমাত্র আসে সিনেমাটা দেখার জন্য। তাহলে কতটা ভালো ফিল্ম লাভার। এবং যেহেতু তারা বাংলাদেশে বিলং করে, তারা চায় বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে ছবি বানাতে, এবং তার জন্যই বরবাদ বানালো। পরবর্তীকালে আরো বড় বড় ছবি বানাবে, কারণ সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য। এবার এটা অবশ্যই প্রত্যেকটা প্রডিউসার, নতুন নতুন প্রডিউসারদের এই জিনিসটা হওয়া দরকার। এবার প্রত্যেকটা নতুন নতুন প্রডিউসারই যে বড় বড় ছবি করবে তার এমন কোনো কিন্তু মানে ইয়ে নেই, এমন কোনো কথা নেই। কিন্তু করুক, ভালো ভালো ছবি করুক, এটাই আমরা চাই। তো দাদা, বাংলাদেশে যদি আমরা দেখি রিয়েল এনার্জি প্রোডাকশন, যারা প্রথম প্রডিউস করতে গিয়ে বুঝে গেল যে বাংলাদেশের মার্কেটটা কেমন। মানে বাংলাদেশে তুমি দেখো মোহাম্মদ ইকবাল থেকে শুরু করে আরো জয় চৌধুরী, ইভেন প্রচুর মানুষ আছে যারা কিন্তু সিনেমাটাকে নিয়ে ক্রিটিসাইজ করে যে সাকিব খানের যখনই তুমি বরবাদ দেখে নাও কি তুফান, যখনই সিনেমা আসে ক্রিটিসাইজ করা কিন্তু শুরু হয়। তো তাদের তো নিজেদের মানে সেরকম সিনেমা চলে না, কিন্তু তারা এই জিনিসটা কেন করে? ওরা এটা ভালো রকম ভাবেই তো জানে, ওরা জানে যে ওদের সিনেমা চলবে না, ওদের কোনো পাবলিসিটি হবে না। ওরা যতক্ষণ না পাবলিসিটি তখনই ভালো হবে মানে যখন একজনকে নিয়ে তুমি নেগেটিভিটি করবে বা নেগেটিভ কিছু মন্তব্য করবে, ফলে কি হবে, আরো 5 জন এসে তোমাকে খিস্তি করবে, গালাগালি করবে, মন্দ কথা বলবে। ফলে কি হবে, তাকে যারা যারা চিনতো না তারাও চিনে যাবে, আস্তে আস্তে ফলো করা শুরু করবে, আস্তে আস্তে ইয়ে করা শুরু করবে। আজ এই জয় চৌধুরী, আমি তো চিনতামই না তাকে, আমি তাকে নিয়ে হুম ভিডিও হুম। করলাম, ফলে কি হলো, তার রিস্ক তো অবশ্যই বাড়লো, স্বাভাবিক বিষয়। তো এটা তারা নিজেরা জানে। আর ওরকম একটা তুমি ভাবো না, মানে আহ, যার কথা বললে, একটা সময় মেগাস্টারকে নিয়ে, মেগাস্টারের বন্ধু, ঠিক আছে, আহ একটা সময় মেগাস্টারকে নিয়ে ছবি করে এসছে অনেক, তারপরে টাইম দিতে পারেনি বলে এরকম একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। সে বরবাদ দেখেছে, কিন্তু বরবাদের প্রশংসাও করেছে। এবার বিষয়টা এইখানে যে সেও ভালো করে জানে যে এই সিনেমাটা বিজনেস করছে, তার সিনেমা বিজনেস করছে না, এবং তিনি মেগাস্টার নাকি মানেন না, এবং না মেনেও এরকম ধরনের ব্যবসা করছে, মানে 80 কোটির ঘরে প্রায় প্রায় ঢুকতে চলেছে। হুম হুম। তো জানি না কেন তারা মানে না, মানে পার্সোনাল
ইয়ের জন্যই হয়তো মানে না, এটা তো পুরোপুরি ক্লিয়ার আমাদের কাছে। তো এগুলো বোকামি, এগুলো কিছুই না, বোকামি। সবই জানে, হুম। সবাই ভালো রকমভাবে সবকিছু জানে, জাস্ট পাবলিসিটি। এবার যদি দাদা আমরা তুফান 2 এর ব্যাপারটাতে আসি, রায়হান রাফি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে তুফান 2 মানে তুফান সিনেমাটা যখন লাস্টে শেষ হয়, তুফান 2 এর অ্যানাউন্সমেন্ট আসে। তো তুফান 2 সিনেমাটা কবে নাগাদ আসতে পারে তোমার কি মনে হয়? তুফান 2 পরের বছরই আসবে, 2026-এ। 2026-এর কুরবানিতে তুফান 2 আসবে। একটা পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে তো মিনিমাম 3 বছরের গ্যাপ রাখতে হয়, তো সেই জায়গায় রায়ান রাফি 2 বছরেরই গ্যাপ রাখছে। তো এবার যদি আমরা দেবদার ব্যাপারটাতে আসি, দেবদার হুম। পুজোতে রিলিজ করতে যাচ্ছে রঘু ডাকাত, এবং উইন্ডোজের তোমার রক্তবীজ 2, এছাড়াও আর অনেক সিনেমায় রিলিজ করছে। আমরা বেসিক্যালি রঘু ডাকাত আর রক্তবীজ 2 এর মধ্যে মানে এই ফেস অফটা দেখতে পারবো। তো তুমি কোনটা নিয়ে বেশি এক্সাইটেড, রঘু ডাকাত না রক্তবীজ 2? আমি অবশ্যই দুটোকে নিয়ে এক্সাইটেড, বেশি এক্সাইটেড রঘু ডাকাতকে নিয়ে। বেশি এক্সাইটেড কারণ এখানে দেবদাকে আবার মানে অন্য একটা ফর্মে দেখতে পারবো। আই থিঙ্ক ভালো, সব থেকে বড় গ্র্যান্ডারের ছবি হতে চলেছে রঘু ডাকাত এখনো পর্যন্ত, খাদানের থেকেও বড় স্কেলের ছবি। এবং রক্তবীজ 2 নিয়েও এক্সাইটেড, কারণ রক্তবীজ আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। যেখানে শেষ হয় উনত্রিশদার যেরকম ভাবে এন্ট্রি হয়, অ্যামেজিং। তো রক্তবীজ 2 নিয়েও আমি এক্সাইটেড, বেশি এক্সাইটেড অবশ্যই রঘু ডাকাত নিয়ে। তো তোমার কি মনে হয় কোন সিনেমাটা বক্স অফিসে বেশি চলতে পারে, মানে রঘু ডাকাত না রক্তবীজ 2? মানে কোনটা, মানে দুটোর মধ্যেই বেসিক্যালি যেহেতু ভার্সেসটা হবে, কোনটা বেশি বক্স আম, অফিস কালেকশন মানে করবে? নিঃসন্দেহে রঘু ডাকাত, নিঃসন্দেহে রঘু ডাকাত। তো এবার যদি আমরা আবারও জিদ্দার ব্যাপারটাতে আসছি, জিদ্দা হুম। রিসেন্টলি বহুদিন বাদে বাদে দেখো তুমি সিনেমার অ্যানাউন্সমেন্ট, মানে লাস্ট 2022-এ করেছিল, তারপর আবার এই বছর করলো। জিদ্দা আমরা ন্যাচারালি দেখতে পাই না খুব একটা প্রমোশন করতে, মানে সিনেমা নিয়ে যে প্রচুর প্রমোশন জিদ্দার কিন্তু আমরা দেখতে পাই না, যেটা খাদানের ক্ষেত্রে দেবদা বেঙ্গল ট্যুর থেকে শুরু করে নানান ভাবে কিন্তু হুম। প্রমোশন করলো। তো জিদ্দার সিনেমাটা মানে প্রচুর বক্স অফিস এখন করছে না, এটার জন্য কি প্রমোশনটা দায়ী? মানে জিদ্দা যদি এখন ভালো করে প্রমোশন করে তাহলে কি জিদ্দার সিনেমা বাম্পার লেভেলে কালেকশন করতে পারবে? অবশ্যই, অবশ্যই। জিদ্দা দেখো না, এই বুমেরাং, বুমেরাং এ আগে যেরকম ভাবে প্রমোশন করেছিল, সব থেকে ভালো প্রমোশন বুমেরাং এ হয়েছে। ভালো হুম। কালেকশন তো করেছে, যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, সেই লেভেলে যায়নি, দেবদার লেভেলে যায়নি, এবার কি করা যাবে? দেবদা এখন রিসেন্ট টাইমসে সবকিছু যে দেবদার লেভেলে যাচ্ছে এমন নয়। হুম। সেই জায়গা থেকে চেঙ্গিজ ভালো কালেকশন করেছে, রাবণ ভালো কালেকশন করেছে, বুমেরাং ভালো কালেকশন করেছে, নেটফ্লিক্স এর খাকি ভালো রকম ভাবে নেটফ্লিক্স হুম। প্রমোশন করেছে বলে জিদ্দার একটা নাম হয়েছে, জিদ্দাকে অনেকে চিনেছে। ঠিক আছে? তো প্রমোশনটা অবশ্যই খুব ম্যাটার করছে এখনকার দিনে দাঁড়িয়ে। প্রমোশন কলকাতায় তো ম্যাটার করছে, বাংলাদেশে না হলেও হবে, কিন্তু কলকাতায় খুব ম্যাটার করছে প্রমোশন। হুম। হুম। তো আমরা যদি দেখি জিদ্দা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার গুলো, তুমি বললে যে বেশ ভালো, কিন্তু মানে ভিউয়ারশিপ একটা জেনারেট করেছে খাকি, এবং খাকি মানে জিদ্দা করলে একটা ওয়েব সিরিজ বলা যেতে পারে। তো কিছু দর্শক আছে যারা বলছে জিদ্দাকে মুভি করা উচিত, জিদ্দা কেন ওয়েব সিরিজ করছে? ওয়েব সিরিজ তো সাধারণ নর্মাল যারা অভিনেতা তাদের করা উচিত, জিদ্দার মতন বড় সুপারস্টার কেন ওয়েব সিরিজ করবে? তো তোমার কি মনে হয় জিদ্দার কি ওয়েব সিরিজ করা উচিত, মানে মুভির পাশাপাশি, নাকি শুধুমাত্র জিদ্দার ফোকাস দেওয়া উচিত মুভিতে? যেখানে ভালো স্কোপ রয়েছে সেইটাই করা উচিত। জিদ্দাকে আজকে এই লেভেলের অডিয়েন্স, সব থেকে বড় কথা অডিয়েন্সটা ম্যাটার করছে। আজকে একটা সিনেমা করে জিদ্দার যেই অডিয়েন্সটা হবে, ওয়েব সিরিজ করার ফলে একটা নেটফ্লিক্স এর মতো প্ল্যাটফর্মে, নেটফ্লিক্সে মানে সব থেকে হুম। টপ, হুম। ওয়ার্ল্ডের টপ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে ওয়েব সিরিজে অভিনয় করে যে অডিয়েন্সটা হবে সব থেকে বেশি, কারণটা হচ্ছে সেখানে অনেক মানুষ অ্যাক্টিভ, সব হুম। সিরিজ মানুষ দেখে, এতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। যারা ইংলিশ অডিয়েন্স তারা ইংলিশে ইয়ে করে অডিও করে দেখতে পারবে। যারা হিন্দি ভালোবাসে তারা হিন্দিতে, সিরিজটা হুম। এসছে হিন্দিতে দেখতে পারবে। যারা বাঙালি রয়েছে তারা বাংলাতে দেখতে পারবে। যারা মালায়ালাম রয়েছে, তামিল রয়েছে, তেলেগু রয়েছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সিনেমাটাকে, এই সিরিজটাকে দেখতে পারবে নেটফ্লিক্সে। কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে এতগুলো কি ভাষায় ডাবিং করাটা, মানে কখনো ডাবিং করাটা কি পসিবল? পসিবল না। সেই সিনেমাটা নয় হুম। বাংলায় আসছে। আর জিদ্দা মানে সবার প্রথমে শুরু করেছে বলে প্যান ইন্ডিয়া সিনেমা চেঙ্গিজ দিয়ে, সেটা হয়তো খুব বেশি হলে হিন্দিতে আসছে। ঠিক হুম। আছে? হুম। বাংলা হিন্দি দুটোতেই আসছে। জিদ্দার মাধ্যমে সেই জিনিসটা শুরু হয়েছে, প্যান ইন্ডিয়া রিলিজ। ঠিক আছে? তো ব্যাস এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কিন্তু ওই ইন্টারন্যাশনাল অডিয়েন্স এ তো মানে পৌঁছাচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছাচ্ছে না, যেটা কিন্তু নেটফ্লিক্স এ পৌঁছেছে। তো সিরিজ অবশ্যই করা উচিত, তার সঙ্গে সিনেমাটা বেশি করা উচিত।
এটাই বলবো। আর আমরা যদি দেখি জিদ্দার চেঙ্গিস এবং বুমেরাং দুটো ছবি কিন্তু বেশ ভালো কালেকশন করেছিল, মানুষটা আন্ডার পারফর্ম করেছিল। তো চেঙ্গিস, মানুষ আর বুমেরাং এই তিনটে মানুষ ছবি, ডিজাস্টার একটা ছবি। চেঙ্গিস, মানুষ আর বুমেরাং এই তিনটে ছবি ওটিটি তে কেন আসছে না তোমার কি মনে হয়? মানে 2 বছর হতে চললো চেঙ্গিস আর মানুষের, এখনো পর্যন্ত কেন ওটিটি তে আসছে না ছবিগুলো? এটা 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 আমিও জানি না কেন। কারণ আমার মনে আছে রাবণ আর রাবণ সিনেমাটা স্টার আর জি এর মধ্যে কে নেবে কে নেবে, মানে কে নেবে এরকম একটা ব্যাপার চলছিল। মানে স্টার কখনো এই বাজেটটা বলছে, জি তার থেকেও বেশি বলছে, আবার স্টার তার থেকেও বেশি বলছে, এই করে করে স্টারের বাজেটটা সব থেকে বেশিতে এসেছিল। তার জন্য স্টার জলসা বা জলসা মুভিতে আমরা রাবণ দেখতে পেয়েছিলাম। বা ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজন প্রাইমে আছে, বঙ্গতে আছে, হটস্টারে রয়েছে, 3টে ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে রাবণ। তো যেখান থেকে বেশি বাজেট এসেছিল সেটাতে দিয়েছিল। এবার চেঙ্গিজের ক্ষেত্রে আমি জানি না অ্যাকচুয়ালি কি ম্যাটার করছে। আর মানুষ বুমেরাং এর ক্ষেত্রেও বলতে পারছি না, কিন্তু আই থিঙ্ক আসবে, খুব শীঘ্রই আসবে। একটা বাজেট অনুযায়ী মনে হয় জিতটা প্ল্যান করছে ভালো রকম ভাবে কিছু করার। তো সেই বাজেটটা হয়তো পেলেই আই থিঙ্ক চলে আসবে, এটাও হতে পারে। ওটা আমার কাছেও মানে খুব একটা কোশ্চেন মার্ক একটা ব্যাপার যে কেন আসছে না। তো দাদা আমরা যদি দেখি অনন্য মামুন, তুমি এখন জানো প্যান ইন্ডিয়ান ডিরেক্টর থেকে হুম, ইউটিউবার হয়ে গিয়েছে। তো হুম। ইউটিউবার রিসেন্টলি নানা রকম ভিডিও তৈরি করছে। তো সে একটা মানে তার কথা শুনে বা তোমার ভিডিও দেখে আমি বুঝলাম যে অনন্য মামুন আবার মেগাস্টারের সাথে ছবি করার প্ল্যানিং করছে। তো তোমার কি মনে হয় এই ছবিটা হওয়া উচিত কি উচিত না? কারণ অনন্য মামুন নিজে বলছেন যে আমি দরদ থেকে শিক্ষা নিয়েছি, এবার আমি মানে পুরোপুরি করার পরই সব বলবো। তোমার কি মনে হয় উচিত কি উচিত না? একেবারেই নয়, মেগাস্টারের টাইম দেওয়াটাই উচিত না, একেবারেই নয়। সাকিব ভাইয়া যদি নিজের কেরিয়ারটাকে ঠিক রাখতে চায়, আমি বলবো মেগাস্টার প্লিজ ডোন্ট গো উইথ অনন্য মামুন দ্য প্যান ইন্ডিয়া ডিরেক্টর। ঠিক আছে, প্যান ইন্ডিয়ান ডিরেক্টর। মানে মানুষ কতটা ব্লাফ ছড়াতে পারে এখান থেকেই বোঝা যায়। মানে কিরকম ভাবে মানুষকে বোকা বানিয়ে প্যান ইন্ডিয়া ছবি নামে নাম করে, আহ ইন্ডিয়াতে তো রিলিজ দেওয়ার নামই ছিল না প্রথমের দিকে। তারপরে তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, এতগুলো ল্যাঙ্গুয়েজ, ওরে বাবা, একটাও এখন অস্তিত্ব নেই, না, একটাও বুর্জ অস্তিত্ব নেই। খালিফার ট্রেলার। বুর্জ খালিফার ট্রেলার, ওরে বাবা, কত রকমের ব্লাফ। আমি ড্যাম শিওর শের সিনেমায় যদি শাকিব ভাই অভিনয় করে, আবার সেরকম ব্লাফ কিন্তু আসবে। অনন্য হুম মামুন হুম। মানেই ব্লাফ আসবেই আসবে। তো মেগাস্টারকে যদি আমরা, তুমি দেখো রিসেন্টলি যারা এখনকার যারা ডিরেক্টর রয়েছে, রায়হান রাফি বলো, হিমেল আশরাফ, তারপর তোমার মেহেদী হাসান হৃদয়, নতুন নতুন ডিরেক্টরদের সাথে কিন্তু বা এখনকার সময় ডিরেক্টরদের সাথে কিন্তু বেশি কাজ করে, কিন্তু প্রিভিয়াসলি বাংলাদেশে যেসব ডিরেক্টর ছিল তাদের সাথে কেন মেগাস্টার শাকিব খান এখন আর অ্যাসোসিয়েট হচ্ছে না? এটা নিয়ে কি মনে হয় তোমার? আর প্রিভিয়াসলি কারা? প্রিভিয়াসলি মানে যারা ধরো মালেক আফসারির মতন যারা আচ্ছা, আচ্ছা, রয়েছে। আচ্ছা। না, ব্যাপারটা হচ্ছে এখনকার অডিয়েন্সের টেস্টটা তো বুঝতে হবে। এখন যদি মালেক আফসারি এখন একটা সিনেমা বানায়, এই যে তুমি যেটা বললে যে ইউটিউবারই, এখন মালেক আফসারি যে ইউটিউবিং করে মেন কথা। হুম। শাকিব ভাইয়ের সঙ্গে একটা সিনেমা হওয়ার কথা ছিল জেমস বলে, সেটা হয়নি। ওই কারণটা এটাই, কারণ আজকে উনি যেই ধরনের ডিরেকশন দেবে, তার থেকে এই প্রজন্মের ডিরেক্টরের বা পরিচালকদের ডিরেকশন দেওয়ার যে এফোর্টটা বা ডিরেকশন দেওয়ার যে প্রসেস, সেটা অবশ্যই আলাদা হবে। আর নতুন প্রজন্মের ডিরেক্টরদেরই অডিয়েন্স চাইছে, পুরনোদের আর চাইছে না। তার জন্যই নতুনদের সঙ্গেই শাকিব ভাইয়া কাজ করছে। আর পুরোনোরা এখন সেই লেভেলে ডিরেকশন দিতেও পারবে না মেগাস্টারকে নিয়ে। আজকে একটা রায়হান রাফি, একটা মেহেদী হাসান কিন্তু যেরকম ভাবে একটা বরবাদ বা তুফান বা তাণ্ডব করছে, সেই তুফান তাণ্ডব লেভেলের তো বদিউল আলম খোকন একটা কিছু বানাতে পারবে না, বা মালেক আফসারি কি ওরকম কিছু বানাতে পারবে। তো ওইটাই হচ্ছে মেন ব্যাপার। অডিয়েন্সও চাইছে যে নতুন প্রজন্মের মানুষের সঙ্গেই, ডিরেক্টরদের সঙ্গেই কাজ করবে। আর তুমি যদি দেখো মেগাস্টার শাকিব খান কিন্তু টানা পুরো মানে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে এত বছর ধরে। কিন্তু আমরা যদি দেখি মানে সিয়াম আহমেদ বলো কি আফরান নিশো বলো, আরিফিন শুভ বলো, এরাও কিন্তু মানে চেষ্টা করছে যে মানে সিনেমা, ভালো ভালো সিনেমা করার জন্য, কিন্তু এদের সিনেমা কেন সেই লেভেলে ওয়ার্ক করছে না? মানে একটা মেগাস্টার সিনেমা ধরো যে লেভেলে ওয়ার্ক করছে তার ধারে কাছেও কেন যেতে পারছে না এই সিনেমাগুলো? মানে সিয়াম আহমেদ বলো, আরিফিন শুভ, শরীফুল রাজ। ওদের তো হলই পায় না ওরা ঠিকঠাক করে। মানে সিঙ্গেল স্ক্রিনে ধরো জঙ্গলি কটা হল পেয়েছে, বা দাগি কটা হল পেয়েছে। অবশ্যই সিয়াম আহমেদের মধ্যে আমি যদি সাকিব ভাইয়ের পরে কাউকে দেখি, এই আরিফিন শুভ বা সিয়াম আহমেদ যদি কথা বলি, মানে এদের দুজনেরই একটা ভালো পোটেনশিয়াল রয়েছে। সিয়ামকে আমার খুব পছন্দ এই কারণে, ওর মধ্যে মানে অভিনয় সত্তাটা রয়েছে খুব ভালো রকম।
সিয়াম আহমেদকে তো সেই মানে যখন ইউটিউব শুরু করি তখন থেকে তার কাজ ফলো করছি। চরকিতে একটা প্রথম সিরিজ এসেছিল, চরকি ফার্স্ট সিরিজ মরিচিকা বলে শিয়াব শাহিনের। সেখান থেকে হুম হুম। সিয়াম আহমেদকে দেখছি। সিয়াম আহমেদ নাটক থেকেই উঠে আসা একজন অভিনেতা। তো পোটেনশিয়াল রয়েছে সিয়াম আহমেদের মধ্যে, কিন্তু কোনো কোনো জায়গায় না এটা খাপ খাচ্ছে না। মানে যেটা করা দরকার সেটা করছে না, বা উল্টো পাল্টা জায়গায় হয়তো জড়িত হয়ে যাচ্ছে, যার জন্য হয়তো এই জিনিসটা মানে খুব টেরিফিক একটা ব্যাপার। মানে তোমার কি মনে হয় যে সিয়াম আহমেদ বা আরিফিন শুভ এদেরকে রায়হান রাফি বা মেহেদী হাসান হৃদয় এদের সাথে কোলাবরেট করা উচিত? সিয়াম আহমেদের সঙ্গে তো রায়ান রাফি কাজ করেছে, টান বলে একটা কাজ করেছে হুম হুম, চরকিতে, মানে আবার দেখতে পারবো। হুম। হুম হুম। তারপর পোড়া বন্ধুও তো করেছে, হ্যাঁ রায়ান মানে রাফি তো করেছে। আবার হুম হুম, মানে আবার কি কোলাব করা উচিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সিয়াম আহমেদের সঙ্গে কোলাপ করা অবশ্যই উচিত। ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা, খুব ভালো পারফর্মার। এবং ভালো, আমার তো জঙ্গলি তো যা দেখেছি আমার তো ভালোই লাগছে। সিনেমাটা আমি পুরো দেখবো, দেখে রিভিউ করবো। আমি অবশ্যই সবাইকে বলবো জঙ্গলি দেখতে, তুমিও হুম দেখো, দেখে রিভিউ করো। জঙ্গলি সিনেমাটা খুব ভালো হয়েছে, হুম যখনই হুম। রেসপন্স পেলাম। বরবাদের পরে সব থেকে ভালো ছবি জঙ্গলি হয়েছে। আর সিএম আহমেদ খুব ভালো অভিনেতা, ওই কিছু কিছু ফল্ট রয়েছে যার জন্য সেই জায়গাটায় আর কি কেউ মানে যেতে পারছে না। আর আমরা যদি দেখি মেগাস্টার সাকিব খান মানে বাংলাদেশের নায়িকাদের সাথে সাবিলা নূরের সাথে করলো, কিন্তু খুব একটা কাজ কিন্তু আমরা দেখতে পাই না মেগাস্টার সাকিব খানের। কিন্তু তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়ান নায়িকার সাথে কিন্তু মেগাস্টার সাকিব খান রিসেন্টলি যদি আমরা দেখি বেশি কাজ করছে। এটার কারণ কি? বাংলাদেশের নায়িকারা কি মানে বর্তমান মানে আমাদের এখানকার নায়িকাদের সাথে মানে পেরে উঠছে না কোথাও গিয়ে? আমি তো যেটুখানি জানতে পারলাম ওদের নাকি সময়ই হচ্ছে না, বাংলাদেশের নায়িকাদের সময়ই হয় না। প্রিয়তমাতে সাবিলা নূরের কাছে অফার গেছিল, সাফা কবিরের কাছে অফার গেছিল। তারপরে তুফান বা বরবাদে তানজিন তিশার কাছে অফার গেছিল, সাবিলা নূরের কাছে অফার গেছিল, তাদের তো সময়ই হচ্ছে না। তো সেটার জন্য ফার্স্ট অফার কিন্তু ভারতে আসে না, ফার্স্ট অফার বাংলাদেশের নায়িকাদের কাছেই যায়। তারা স্কেডিউল বার করতে পারছে না, তাদের দোষ। তখন ইন্ডিয়াতে আছে, কেউ তখন তো বলতে পারবে না যে বাংলাদেশের অভিনেত্রীকে কেন নেননি। তো এটা কিন্তু তারাই বলেছে যে অভিনেত্রী কিন্তু ফার্স্ট চয়েস বাংলাদেশ থেকেই মানে সিলেকশন ছিল। তো যৌথ প্রোডাকশনে তো অবশ্যই আরো একজন নায়িকাকে দরকার হয়। তো সেই জায়গায় যেই সিনেমায় হুম ধরো দুটো হুম নায়িকা, সেখানে একজন ভারতীয় একজন বাংলাদেশী। এবার একটা একটা নায়িকা হলো অবশ্যই সেটা ফার্স্ট বাংলাদেশ থেকেই প্রথম চয়েসটা থাকবে, যেমনটা বরবাদের ক্ষেত্রে হয়েছে, প্রিয়তমার ক্ষেত্রেও হয়েছে। ইভেন তুফানের ক্ষেত্রে দুজন নায়িকা ছিল। হুম। এবার দুজনে, হ্যাঁ ওটা বাংলাদেশ ভারত দুটো মিলিয়ে হয়েছে, ওটা ঠিক ছিল। কিন্তু ফার্স্ট যেগুলো ধরো একটা সিনেমার নায়িকার মানে একটা নায়িকা যে সিনেমার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ফার্স্ট ইয়েটা যায়, অ্যাপ্রোচটা যায়। তাদের এবার সময় হচ্ছে না, তখন বাধ্য হয়ে ভারতে আসতে হয়, ভারতের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে হচ্ছে। হুম। এবার তুমি যদি দেখো কিছু মানুষ বলে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা নাকি ইন্ডিয়াতে ওয়ার্ক করে না, কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি মেগাস্টারের সিনেমা কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরে রিলিজ দেয়, এবং রিলিজ করলেও যে সেই রকম শো বা যেখানে যেখানে শো দরকার সেখানে কিন্তু শো যায় না। তোমার কি মনে হয় এগুলো মানে যদি দিনের দিন রিলিজ করে এবং যদি সঠিকভাবে শো ডিস্ট্রিবিউট হয় তাহলে কি মেগাস্টার শাকিব খান এখান থেকেও বাম্পার লেভেলে একটা বক্স অফিস আনতে পারবে? হ্যাঁ, আসামে মুর্শিদাবাদে দারুণ তো একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে না। হুম এবার কলকাতায় খুব কম, কলকাতায় যে এখনো হয়েছে এমনটা নয়, কলকাতায় খুব কম ফ্যান ফলোয়ার্স তার। এবার ওটার তো কারণটা তো মানে এতদিন যাবত কোনো সিনেমার রিলিজ নেই। তো সেটাই হচ্ছে ব্যাপার, এতদিন যাবত কোনো সিনেমা রিলিজ নেই। প্রিয়তমা থেকে একটা হাইপ উঠেছে, এবং প্রিয়তমার পর থেকে ভালো রকম ভাবে তার একটা মানে অডিয়েন্স তো হয়েছে সারা ওয়ার্ল্ডে। যদি কথা বলি অবশ্যই হয়েছে, এবং এটাও একটা ফ্যাক্ট তুমি এটা বললে যে অনেকদিন পরে রিলিজ হয়। এবার মেন তখনই বোঝা যাবে যখন দিনকার দিন একটা সিনেমা আসবে, যে বাংলাদেশেও এলো, ইন্ডিয়াতেও এলো, ইন্ডিয়াতে কেমন রেসপন্সটা হয়েছে, তখন আমরা বলতে পারবো। তো এবার যদি আমরা দেখি অঙ্কুশ দার ব্যাপারটা যদি দেখি, অঙ্কুশ দা দেখো রিসেন্টলি মানে দেবদা জিদ্দার পরে আমরা সুপারস্টার মানে স্টারের মানে দেবদা জিদ্দার পরে কিন্তু একমাত্র অঙ্কুশ দার নামটা আছে। তো অঙ্কুশ দা মির্জা সিনেমাটা করেছে। মির্জা সিনেমাটা তো বক্স অফিসে মানে সেই লেভেলের ওয়ার্ক করলো না কেন? কারণ অঙ্কুশ দা কিন্তু বেশ ভালো মানে প্রমোশনের দিকটাও দেখেছে, কিন্তু মানে মির্জা যেরকম ছবি হয়েছে মানে এতটা ভালো একটা ছবি হয়েছে, তারপরে বক্স অফিসে কেন সেই লেভেলের ওয়ার্ক করলো না? মির্জা খুব ভালো, হ্যাঁ অবশ্যই মির্জা তো ভালোই হয়েছে। অঙ্কুশদাকে করে যেতে হবে। অঙ্কুশদার কয়েকটা ভুল হয়েছে, খুব মানে খারাপ খারাপ স্ক্রিপ্টে কাজ করেছে।
ফলে হাইপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অঙ্কুশদার যে দর্শকটা ছিল সেটা হয়তো অঙ্কুশদা হারিয়েছে, বা একেবারে অন্য একটা জনরা থেকে অন্য একটা জনরায় যেহেতু এসছে, মানে লাস্ট মির্জার আগে পর্যন্ত যে কটা ছবিতে কাজ করেছে সেগুলো ওটিটি বেস কিছু কাজ ছিল। হুম সিনেমা হুম হলের যে দর্শকটা সেটা মির্জার অডিয়েন্স নয়, সেটা একটা কারণ অবশ্যই মির্জা না চলার। আর যেটুখানি চলেছে ধরো মির্জা, সেটা দেবদার ফ্যানরা বা জিদ্দার ফ্যানরা কিন্তু অনেক সাপোর্ট করেছে, আমি নিজে সেটা দেখেছি। অনেক জিদ্দার ফ্যান, অনেক হুম দেবদার ফ্যান মির্জাকে সাপোর্ট করেছে, মির্জা হলে গিয়ে দেখেছে। এবার আস্তে আস্তে মির্জার মতো ছবি আরো করতে হবে। এখন মির্জার পরে যদি নারী চরিত্র বেজায় জটিলের মতো ছবি হয়, তাহলে তো আবার সেই লাভ ম্যারেজের অডিয়েন্সটাই আসবে। মির্জার হুম অডিয়েন্স হুম কি আসবে? আসবে না। কমার্শিয়াল অডিয়েন্সটা মেন হচ্ছে, টার্গেটেড হচ্ছে ইউথ, মানে আমাদের মতো অডিয়েন্স, ইউথ অডিয়েন্সকে টার্গেট করে কমার্শিয়াল ছবি বানানো। সেই জায়গায় নারী চরিত্র বিজয় জেটলি তো আমাদের মানে ইউথকে টার্গেট করে বানানো নয়। এবার এটাই হচ্ছে বিষয়, সোজা কথায় বলতে গেলে এটাই বিষয়, যে মানে অডিয়েন্সটা খুব নির্ভর করছে, অডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট। আর দেবদা জিদ্দার পরে অঙ্কুশ দা তোমার মির্জা আনলো, বিক্রম চ্যাটার্জিও পারিয়া এনেছে, তারপর তোমার ইয়াস দাশগুপ্ত সেন্টিমেন্টালের মতন একটা ছবি এনেছে। তো তোমার কি মনে হয় অঙ্কুশ দা, বিক্রম দা বা ইয়াস দা, এই তিনজনের মধ্যে দেবদা জিদ্দার পরে কে সুপারস্টার হওয়ার ক্ষমতা কার রয়েছে, মানে এই তিনজনের মধ্যে? এখনো পর্যন্ত আমি যা দেখছি এগিয়ে রয়েছে তো অঙ্কুশ দাই, কিন্তু ইয়াসদাও যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু ইয়াসদা মানে আমার তো খুব পছন্দের একজন অভিনেতা। সেই টোটাল দাদাগিরি, মানে টোটাল দাদাগিরি না, মানে সেই বোঝে না সে বোঝে না, টিভি সিরিয়াল থেকে তাকে ফলো করি, ঠিক আছে, খুব পছন্দের আমার একজন অভিনেতা। এবার সে তো মানে কন্টিনিউ করেনি মাঝে অনেকটাই দিক, সেন্টিমেন্টাল থেকে তাকে আবারও দেখতে পাচ্ছি। বলিউডে একটা ছবি করলি ইয়ারিয়া 2, ঠিক আছে, তো ইয়াসদা যদি কন্টিনিউ করে আমরা মানে হতেই পারে ইয়াসদা সুপারস্টার হয়ে গেল। ইয়াসদাকে কন্টিনিউ করে যেতে হবে। আর ইয়াসদা আরি সিনেমাটা খুব ভালো কালেকশন করেছে। হুম ছবিটা হয়তো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু সিনেমাটা খুব ভালো কালেকশন করেছে। হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত অঙ্কুশদাই রয়েছে। হুম। তো দাদা, আমরা যদি দেখি কৌসানি বহুরূপীর মাধ্যমে কিন্তু একটা বড় কামব্যাক করলো উইন্ডোজের হাত ধরে। এবার হ্যাঁ, উইন্ডোজে কাজ করতে যাচ্ছে বনি সেনগুপ্ত। তো বনি হুম। সেনগুপ্তরও কি কৌসানির মতন একটা হিউজ কামব্যাক হয়ে যাবে? তুমি দেখো কৌসানি বহুরূপীর পর কিল বিল সোসাইটি, আবার এসবিএফ এর সাথে একটা কাজ পাচ্ছে, আবার রক্তবীজ 2 এর কাজ করছে। বনি কি মানে বনিরও কি কামব্যাক হয়ে যাবে উইন্ডোজের সাথে, যেটা ভানুপ্রিয়া ভূতের হোটেলে বনি কাজ করছে? কেন হবে না? বনিদা যে লিডিং মোস্ট হিরো, ই বাবা, বনিদার কামব্যাক হবে না, এটা কোনো হতে পারে? বনিদা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দি মোস্ট লিডিং মোস্ট হিরো। এবার তার কামব্যাক অলরেডি হয়ে গেছে, হবে আবার কি, হয়ে গেছে, নাম এসছে উইন্ডোজ ব্যাক। ও বহুরূপী দিয়ে কৌশানি করে ফেললো, তার আগেই অলরেডি বনিতা খাদান রিজেক্ট করে দিয়েছে, বনিতা খাকি দি বেঙ্গল চ্যাপ্টার রিজেক্ট করে দিয়েছে। ভাই লিডিং মোস্ট হিরো সব সিনেমা করে না বনিতা, বনিতার কামব্যাক হয়ে গেছে অলরেডি। এটা এটা কিন্তু কঠিন ছিল মানে। তো দাদা, এবার যদি আমরা দেখি যে বলিউড সিনেমার দিকে যদি দেখি, তুমি দেখো বলিউডে ম্যাডক এর হরর কমেডি ইউনিভার্স আছে, রোহিত শেট্টির কপ ইউনিভার্স রয়েছে, এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স রয়েছে। তোমার মতে কি হয় যে কোন ইউনিভার্সটা বেস্ট ইউনিভার্স এখন? এখনো পর্যন্ত আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু ম্যাডকের হরর ইউনিভার্স, আমার বেস্ট লেগেছে। যে কটা সব কটা কাজই ভালো রকমের ওয়ার্ক করলো ওদের, মানে সেই ইয়ে থেকে শুরু করলো, স্ত্রী থেকে শুরু হয়েছে, স্ত্রী, ভেরিয়া, তারপরে তোমার যেটা বেরোলো আর কি মুঞ্জা, স্ত্রী 2, সব কটাই ভালো রকমের ওয়ার্ক করেছে, সব কটাই 100 কোটি। ভেরিয়া যদিও বা 100 কোটি করেনি, ভেরিয়া সিনেমাটা অ্যাভারেজ গেছিল বক্স অফিসে, বাট বাকি ছবিগুলো সব কটা 100 কোটির উপরে ব্যবসা করেছে। তো এটা খুব দারুণ বিষয়, আমার বেশ ভালো লেগেছে এদের মানে হরর কমেডির যে কনসেপ্টটা সেটা খুব ভালো। স্পাই ইউনিভার্স এগুলো তো হলিউডে প্রায়ই হয়ে থাকে, স্পাই ইউনিভার্স, কপি ইউনিভার্স, রোহিত শেট্টির কপি ইউনিভার্স আর কপি ইউনিভার্স নিয়ে একটা মানে কি বলবো, অন্য একটা জায়গায় চলে গেছে ওই রামায়ণ হয়ে গেছে একটা। ইউনিভার্স। হ্যাঁ, মানে গন্ডগোল হজবরল একটা ইউনিভার্স হয়ে গেছে। আর স্পাই ইউনিভার্স তো ঠিক আছে, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন এদেরকে তো দেখতে ভাল লাগে, ঠিক আছে, কিন্তু বেশ মজা পাই আমি এই হরর কমেডি ইউনিভার্সটা ম্যাডকের। ম্যাডকের প্রত্যেকটা ফিল্মের সাকসেস রেট রয়েছে, মানে প্রত্যেকটা সিনেমায় হুম ওদের ভালো রকম একটা বিজনেস হয়। এই দেখো না রিসেন্ট যে ছবিটা রাজকুমার রায়ের সঙ্গে যেটা আসার কথা ছিল, মানে ওটিটিতে রিলিজ হবে, ঠিক আছে, নামটা ভুলে যাচ্ছি। হুম। ওই সিনেমাটা ওটিটি রিলিজ হয়ে যাবে ভুলচুক 15 তারিখ মাপ। না 16 তারিখ। ভুলচুক মা সিনেমাটার কনসেপ্টটা কি, একটা একেবারে অন্যরকম একটা কনসেপ্ট, ট্রেলারটা আমি তো দেখেছি, হুম একেবারে আমার ভালো লেগেছে।
এবার ওরা একটা কায়দা করলো কি, একটা পাকিস্তানি, এবার ওরা হয়তো টের পেয়েছে সিনেমাটা চলবে না, তো যেই বুঝলো সিনেমাটার হাইপ নেই, চলবে না, তখন ওরা ওটি রিলিজ করে দিল। ফলে ওদের ফিল্মের প্রোডাকশনের কোনো বদনামও হবে না, কারণ যে কটা সিনেমা সিনেমা হলে রিলিজ দিয়েছে সব কটাই কিন্তু সফল। আর আমরা এটা দেখি ম্যাটার সালমান দারুণ। খান হুম, আমরা দেখি সালমান খান রিসেন্টলি সিকান্দার ছবি আনলো, এবং ঈদ মানে কিন্তু বলিউডের সালমান খানের ছবি বাম্পার লেভেলে বক্স অফিস কালেকশন করবে, কিন্তু সিকান্দার কি মানে আগে থেকে এইচডি প্রিন্ট হওয়ার জন্য কি বক্স অফিসে সেই রকম কালেকশন করলো না, নাকি তোমার কি মনে হয় যে এটা কেন বেশি কালেকশন করতে পারলো না? সিকান্দার তো, ব্যাপারটা হচ্ছে সিকান্দার ছবিটা খুব একটা ভালো হয়ও নি। সিকান্দার তো ভালো হয়নি, সালমান খানকে যেরকম ভাবে সবাই চেয়েছিল সেই সালমান খানকে তো পায়নি। যেই সালমান খানকে দেখেছে, একটা ধরো মানে তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে তুমি খুব টায়ার্ড, টায়ার্ড থেকে তোমাকে উঠিয়ে নিয়ে এসে তোমাকে শুটিং এ ডাকছে কেউ, মানে টায়ার্ডনেস থেকে তোমাকে উঠিয়ে এনে শুটিং করছে, তো সবাই তো ওই সালমান খানকে দেখেছে। চোখ ফোক পুরো মানে ঘুম থেকে উঠে মনে হয় শুটিং করছে, এরকম একটা সালমান খানকে সবাই দেখছে। এই সালমান খানকে তো কেউ চায়নি না। টিজারে যেরকম এক্সপেকটেশন দিয়েছিল সেরকম মাফিক তো সিনেমাটা হয়নি। তো এটাই সব থেকে বড় প্লাস, হুম, খায়নি ছবিটা। পাইরেসি অনেক ছবি হয় ভাই, কিন্তু তাও অনেক ছবি বিজনেস করে। জাটের মতো সিনেমা তো পাইরেসি হয়নি, বিজনেস হুম, তো করেছে। ডে বাই ডে এখন সব ছবিই পাইরেসি বেরিয়ে যায়। কন্টেন্ট ইজ দ্য কিং, কন্টেন্ট ভালো হলে তোমার ছবি দেখবে। হুম। সিকান্দারের কন্টেন্ট ভালো ছিল না, সোজা কথা। তা সালমান খানের কামব্যাক, আমরা সালমান খানের রিসেন্টলি দেখছি বাজরাঙ্গি ভাইজান 2 বা কিক 2 রিলিজ করতে পারে, মানে শোনা যাচ্ছে তো। এই হুম, দুটোর মাধ্যমে কি সালমান খানের কামব্যাক হবে? আমার মনে হয় বাজরাঙ্গি ভাইজান 2 না হলেও কিক 2 হবে। আর বাজরাঙ্গি ভাইজান 2 টা কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আমি তো মন থেকে খুব একটা চাই না যে বাজরাঙ্গি ভাইজান 2 আসুক। সিনেমাটা তো খুবই ভালো একটা সিনেমা, হুম, এখনো টিভিতে দিলে দেখি। তো কিক 2 টা দেখা যাক। কিক 2 তো মনে হয় আগে আসার কথা। কিক 2 এর তো মানে ফটোশুটও হয়ে গেছিল আগের বছর। হুম। কিক 2 টা হতে পারে। বাজরাঙ্গি ভাইজান 2 টা হবে কিনা জানি না। দেখা যাক। কিক 2 হবে, অবশ্যই হবে। আর আমরা যদি দেখি দাদা, এবছর স্বাধীনতা দিবসে ওয়ার 2 আর কুলি দুটো ছবি মুক্তি পাচ্ছে। ওয়ার 2 ঋত্বিক রোশন জুনিয়র এন্টার, একটা মারাত্মক হাইপ রয়েছে ছবিটার, এবং তার সামনে কুলি আসছে। তোমার কি মনে হয় যে ওয়ার 2 এর সামনে কুলি রিলিজ করা কি একেবারে ভুল সিদ্ধান্ত? কারণ শো না, থেকে না শুরু হোক। করে কিছুই তো পাবে না। ওয়ার 2 মনে হয় না 15 আগস্ট আসবে। ওয়ার 2 মনে হয় পিছবে। আমার মন বলছে ওয়ার 2 পিছবে। কুলি সিনেমাটাও তো লোকেশ কানাকড়ার ছবি, আমির খান রয়েছে, রজনীকান্ত রয়েছে। দারুণ একটা বিষয় হবে। কুলি এলেও তো একটা ভালো ইয়ে হবে। আই থিংক দেখা যাক। হলে আই থিংক খুব একটা খারাপ কিছু হবে না। আগেও তো সালার এসছে, ডাঙ্কি এসছে, মানে শাহরুখ খান প্রভাস। এবারে যদি হয় ঋত্বিক রোশন, জুনিয়র এনটি, আর আবার ওইদিকে রজনীকান্ত, আমির খান। হোক না, দেখা যাক। কিন্তু ওয়ার 2 মনে হয় না তো এত দাদা, সহজে 15 আগস্ট আসবে বলে। ওয়ার 2 মনে হয় পেছবে। এখনো শুটিং মানে শেষই হয়নি বলতে পারো। ওয়ার 2 এলে ধামাকা হবে। আমি তো ভাই ঋত্বিক হুম। রোশনের ফ্যান ছোটবেলা থেকে। ওয়ার 2 এলে ভাই খেলা হয়, সব রেকর্ড ভাঙবে ওয়ার 2। ধরে ধরে সব কটার 12টা বাজাবে। হুম, তো তো দাদা, এবার লাস্ট প্রশ্ন তোমাকে যেটা করব, হ্যাঁ, অনেকটাই তোমার সময় নিয়ে নিয়েছি। তো লাস্ট না যে না ঠিক আছে। প্রশ্নটা করব সেটা, যে আমার চ্যানেল খুবই ছোট, তো তো আমাকে যদি অ্যাজ আ টিপস হিসেবে, দাদা হিসেবে বা ইউটিউবার, তুমি একটা বড় ইউটিউবার, সেখান থেকে যদি একটা টিপস শেয়ার করো যে কিভাবে চ্যানেলটা গ্রো থেকে শুরু করে, এটা যদি বলো তো খুব ভালো হয়। না, আমি আমি বড় ইউটিউবার নই। আমি টিপস, অবশ্যই টিপস আমি সবাইকে যেগুলো বলি যে যাকে নিয়ে ইচ্ছা তুমি ভিডিও করো। কোনো তোমার ইয়ে নেই। তুমি যদি মনে করো, আমি যেটা মনে করি, আমি একটা সময় যখন সময়টা যখন ইউটিউবে দিচ্ছি, তখন অবশ্যই আমার অডিয়েন্স আমার থেকে যেটা চাইছে আমি সেটা নিয়ে ভিডিও করব। এবার সেটা যখন তোমার মনে হবে যে একটু ভাই এটা থেকে ছেড়ে একটু অন্য জিনিস নিয়েও চর্চা রাখাটা দরকার। কিন্তু সিনেমা নিয়ে আল্টিমেট কথা বলছি। তো ওয়ার্ল্ডের প্রত্যেকটা সিনেমা নিয়ে মানে নলেজটা একটু একটু করে গ্যাদার করাটা উচিত। প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলা উচিত। আমি মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করি, ভালোবাসি বলে তাকে নিয়ে অবশ্যই ভিডিও করব। কিন্তু অন্যান্য সিনেমা নিয়েও কথা বলাটা উচিত আমার কোথাও গিয়ে মনে হয়। এবং এটাই বলব যে অনেস্ট থেকে রিভিউটা করে যাও। রিভিউতে এটা ভেবেই রিভিউটা করবে যে আমার রিভিউতে কিন্তু ভিউজ হবে না। আমার শাকিব খানের যে অডিয়েন্স,
আমি কিন্তু বলিউডের কাজ বা সাউথের কাজ নিয়ে যদি কথা বলি, আমি কিন্তু সেই অডিয়েন্সটা মানে ভিউজে পাবো না। এটা ভেবেই রিভিউ করাটা দরকার বা কথা বলাটা দরকার, কিন্তু বলাটা দরকার। সব ক্ষেত্রে ভিউজটা কখনো কখনো ম্যাটার করে না, আবার অনেক ক্ষেত্রেই করে। কিছু কিছু জিনিস এমনও আমাদের কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে করাটা দরকার, ভিডিও আপলোড করা দরকার, যেটা মানে এটা নিয়ে অনেকে কথা বলে বা অনেকে কথা বলে না। আজকে অ্যামাজন প্রাইমে অনেক কাজ রয়েছে যেগুলো দেখার মতো। এই যে লাস্ট একটা কাজ এলো খফ বলে, খফ মানে ট্রেন্ড করছে। সিনেমাটার প্রমোশন, এই সিরিজটার প্রমোশন হয়নি, এত ভালো একটা সিরিজ। তো এই সিরিজটাকে নিয়ে মানে বাংলায় আমি দেখলাম কথা প্রায় হয়নি। ঠিক আছে, যারা রিভিউ করার তারা কথা বলেছে, কিন্তু এটা নিয়ে বেশি চর্চা করা দরকার, এটা নিয়ে কথা হওয়াটা দরকার। সনি লিভে কিছুদিন আগে একটা সিরিজ বেরিয়েছে, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে, লাভ কিলস। বাংলায় কজন রিভিউয়ার রিভিউ করেছে? আমি দেখলাম অরিত্রদাই মনে হয় শুধুমাত্র করেছে। কথা নেই তো, এই সমস্ত কাজগুলোকে হাইলাইট করাটা দরকার। এইগুলো নিয়ে কথা বললে মানে কথা বলতেও ভালো লাগবে, পয়েন্ট গুলো বলেও তোমার ভালো লাগবে, তোমার অডিয়েন্স কোথাও গিয়ে বুঝবে যে হ্যাঁ তোমার মধ্যে সেই জিনিসটা রয়েছে, তোমার মধ্যে সেই নলেজটা রয়েছে, তুমি ওয়ার্ল্ডের ছবি সম্পর্কে বা সিরিজ সম্পর্কে জ্ঞান তোমার রয়েছে, তুমি এই প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট। অবশ্যই এটাই টিপস দেবো, যেই কাজই মানে একটার মধ্যে না থেকে একটু আলাদা আলাদা কাজ দেখা শুরু করাটা উচিত প্রত্যেকেরই। এবং কিছুই না, নিজের নলেজটারও বাড়বে। আমি যখন কোনো কিছু নিয়ে কথা বলবো আমার নলেজটারও বাড়বে, আমি কম্প্যারিজনও করতে পারবো, একদম সমস্ত কিছু একদম। নিয়ে ক্রিটিসাইজও করতে পারবো। ব্যাস, আর অনেস্টি থেকে কাজ করে যাও, এটাই বলবা। তুমি খুব ভালো কাজ করছো, আমি দেখেছি তোমার ভিডিও তো প্রায়ই দেখি, যখনই আর কি আপডেট যেগুলো দাও সেগুলো দেখি। ভালো, খুব ভালো রকমের কাজ করছো, চালিয়ে যাও। এবং তুমি কি এখন কলেজে পড়ছো? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো রকম ভাবে মানে পড়াশোনাও করো। তোমার কি সেকেন্ড ইয়ার নাকি থার্ড হুম। ইয়ার? আমি তোমার ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট সেমিস্টারের জাস্ট এক্সামটা দিলাম। আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেমিস্টার। ভালো, খুব ভালো রকমের পড়াশোনা করো। হুম। এবং এটাই বলি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মইনাকের চ্যানেলের চ্যানেল যারা যারা দর্শকদের দেখছেন, উদ্দেশ্যে যদি হ্যাঁ হ্যাঁ, মইনাকের চ্যানেল যারা যারা দেখছেন অবশ্যই তাকে সাপোর্ট করবেন। ভালো রকম ভাবে ভাইটা রিভিউ করছে, সে ভালো রকম ভাবে কাজগুলো দেখে আপনাদের সামনে প্রেজেন্ট করবে। অবশ্যই সাপোর্টটা খুব জরুরি। এটাই বলবো মইনাকের প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের, যে সাপোর্ট করবেন, সবাই ওকে সাপোর্ট করবেন। ব্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থেকো এতটা সময় থ্যাংক দেওয়ার ইউ, জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো। একদম। চলো।